ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিকদের অলিখিত ধর্মঘটের কারণে গত 7 দিনে 1168 কন্টেইনার পোশাক রপ্তানি করা যায়নি বলে জানিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। ব্যবসায়ীদের কয়েকশো কোটি টাকা লোকসানের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সামনে এখনো যানজট লেগে থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রোববার সংবাদ সম্মেলন করে আন্দোলন ধর্মঘটের কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসার পরিকল্পনা বাতিল করায় বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দেশের সড়ক ব্যবস্থাপনা খারাপ হওয়ায় এমনিতেই অনেক বিদেশি এদেশে আসতে চান না। এবার আন্তর্জাতিক গণমাধ্যমে আন্দোলনের খবর প্রচারিত হওয়ার পর সৃষ্ট ভীতি থেকে ভবিষ্যতে বাংলাদেশে আসতে তারা আরও বেশি ভাববেন বলে মনে করছেন সংশ্লিষ্টদের অনেকে। সাভারের তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের পর অনেক অর্থ খরচ করা হলেও এখনও বাংলাদেশের ইমেজের ক্ষতি পুষিয়ে উঠতে না পারায় এবং হোলি আর্টিজান হামলার পর কোনো দেশের বিবেচনায় এখনও বাংলাদেশ সম্পূর্ণ নিরাপদ না হয় নির্বাচনের আগে ঘন ঘন অস্থির রাজপথে উদ্বিগ্ন হয়ে পড়ছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করতে গত জুন মাসে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে বিশ্বের বাকি সব দেশের মতোই এবছরে বিনিয়োগের পরিমাণ কিছুটা কম হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদেরা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে গত এক বছরে পণ্য আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে 44%। নির্বাচনের বছরে তাই উল্টো বাড়ছে বিদেশে অর্থ পাচারের সংখ্যা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত আপনাদের দুজনকে। আমাদের সঙ্গে বিজিএমইএ এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমানেরও যোগ দেবার কথা ছিল, তিনি হঠাৎই শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না, হাসপাতালে গেছেন। আমরা আশা করছি সেরকম সিরিয়াস কিছু হবে না। কিন্তু আমি প্রথমেই যেটা প্রশ্ন করতে চাই কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাকে, যে মানে এই বছরটা এরকমই যাবে, এরকম গেলে মানে আসলে বিনিয়োগ সম্ভাবনা, যারা বিনিয়োগ করেছেন তাদের নিশ্চয়তা, সেই সবগুলোই একরকমের বাধাগ্রস্ত হবে, এটাই হওয়ার কথা, এটাই হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে বছরের ফাইন্যান্সিয়াল ইয়ার যদি ধরে বছর শুরু হয়েছে মাত্র, আর যদি আপনি ক্যালেন্ডার ইয়ার ধরেন তাহলে 6-7 মাস চলে গেছে। এই 6-7 মাসে খুব বড় ধরনের কোনো বিপত্তি হয়নি। আর আপনি যেটা বললেন একটু আগে যে এলসি খোলার পরিমাণ বেড়ে গেছে, তার মানে হচ্ছে আসলে বিনিয়োগের ইতিবাচকতা বা পজিটিভিটি আছে বলেই এলসি খোলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এর সঙ্গে আপনার বিদেশে অর্থ পাচারের বিষয়টি একটা সিনিক্যাল মনোভাবের রিফ্লেকশন হতে পারে। কারণ হচ্ছে যে আসলে দেশে এমন কোনো অনিশ্চয়তা আসেনি নির্বাচনের বছরে, যার জন্য আপনার বিনিয়োগে আপনার স্লথ হতে পারে, বিনিয়োগ স্লো হতে পারে। তবে যে কথাটা আপনি বললেন আর কি, যে এই ইদানিংকালে যে ঘটনা ঘটেছে, সমাজে একটা টেনশন সৃষ্টি হয়েছে, এর কারণে আপনি একটু আগে বললেন যে বিজিএমইএ বলছে দুদলই মানে দুটি সংগঠনই প্রেস কনফারেন্স করেছে, ক্ষতির কথা বলেছে। এটা একটা বাস্তবতা। কারণ হচ্ছে আমাদের যে রোড ট্রান্সপোর্ট বা এই সমস্ত ট্রেড লজিস্টিক যেগুলো আছে, এটা যদি আপনার ফুল ক্যাপাসিটিও ব্যবহার করা যায়, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির মার্চেন্ডাইজ সাইড অনেক ফাস্ট অগ্রসর হয়েছে। অন্যান্য আপনার রিলেটেড বিষয়গুলো চেয়ে ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য জিনিসগুলো এখন সেই আপনার কে বলা যায় ট্রেড এবং অন্যান্য ক্ষেত্রে যেই ভলিউমের যে অগ্রগতি হয়েছে, এটার সঙ্গে আপনার মানে ধীরে ধীরে এটার সঙ্গে আপনার ম্যাচ করছে। তো এই অবস্থায় আপনার একদিনও যদি নাকি কোনো কারণে বাধাগ্রস্ত হয় কোনো কিছু, তাতে আপনার এই জ্যাম হয়ে যাবে, আপনার রোডে হবে, পোর্টে হবে, এবং যেটা আর কি সময়টা হলো খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ট্রেডে। আপনি দেখছেন যে একদিনে যদি হয়, তার ফলেও আপনার এটার ব্যবসা বাণিজ্যে আপনার লস হওয়াটা সম্ভাবনা। পরিষ্কার করে আপনি কিছু নাম্বার দেখেছেন, বিজিএমই বলেছে যে এতগুলো কন্টেনার যেতে পারেনি, তো জাহাজ চলে গেছে। তো কন্টেনার যদি চলে যায়, শিপমেন্টের তারিখ ধরতে প্লেনে পাঠাতে হলেও খরচ বেড়ে যাবে। তারপরে যেটা বললাম আর কি, যে এই যে খরচ বেড়ে যাওয়া, তিনি আবার এই টাকা পয়সার জন্য ব্যাংকের কাছে ঋণগ্রস্ত আছেন, এর ফলে আপনার ব্যাংকের ঋণগ্রস্ততা বেড়ে যাবে, ডিফল্ট বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো চেইন ইফেক্ট আছে। কাজেই এই ধরনের নেতিবাচক বিষয়গুলো একেবারে যাতে না ঘটে সেদিকটা দেখতে হবে। এবং
যে যেখানে যে অবস্থায় আছি আমরা অত্যন্ত রেসপন্সিবল আচরণ করতে হবে। কাজে আলটিমেটলি একজনের যে কোনো কাজ এটা আমাদের সবাইকে ইন সাম ওয়ে অর আদার এফেক্ট করে, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যাবো। এর আগে আমার এক দর্শক, নিয়মিত দর্শক, তিনি মন্তব্য করেন, শাহরিয়ার সিনহা, তিনি বলছেন যে এই টপিকটা আসলে আমরা মানে আমাদেরকেই দোষী করছেন যে আমরা তৈরি করলাম, কারণ এটা কোনো টপিক না, কারণ আন্দোলনে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করেন না, মনে করছেন যে এই আলোচনাটা তুলে এখন একরকম বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার ব্যবস্থা করেছি। কিন্তু আমি যেটা বলছিলাম যে বিজিএমইএ, এফবিসিসিআই দুদলই আসলে এই 3-4-5 দিনের ঘটনা প্রবাহের পরেই কিন্তু তারা উদ্বেগ জানিয়ে প্রেস কনফারেন্স করলেন। আমি আপনার কাছে জানতে চাই ব্যাপারটা আসলে এই জায়গায় কিনা, যেটা ডক্টর আমিনুল ইসলামও কাজী আমিনুল ইসলামও বলছিলেন যে ব্যাপারটা আসলে এই জায়গায় চলে গেছে কিনা, যে দেশে আসলে গাড়ির চাকা চলবে না, এই সিচুয়েশনটা এখন আসলে প্রতিদিন মানে আমাদেরকে একটা ক্ষতির সম্মুখীন করে, এই জায়গায় আমরা পৌঁছে গেছি কিনা। আমি আসলে প্রথমত দর্শক আপনার যে ভিউয়ার যে মন্তব্য করেছে, আমি আসার পথে এটা একটু চিন্তা করে এসেছিলাম এবং আমার মতটাও কিছুটা দর্শকের কাছাকাছি। কেননা বিষয়টিকে আন্দোলনের কারণে বিনিয়োগ এভাবে দেখবেন নাকি না যে কারণে, যে সামাজিক ইস্যুর কারণে তারা প্রশ্নটি তুলেছে তার যৌক্তিকতা তার জায়গায় রয়েছে এবং তার হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোন কোন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে এর একটা প্রতিক্রিয়া। ফলে গাড়ির চাকাটা বন্ধ হয়ে যাওয়াতেই আসলে অর্থনীতির চাকা ক্ষতিগ্রস্ত হয় কিনা, আমি আসলে ওই জায়গাটিতে যেতে চাই। আমি আবার বরঞ্চ আপনাকে উল্টো প্রশ্নটি করি যে গাড়ির চাকা যদি যেন না বন্ধ হয় তার জন্য হয়তো বিভিন্ন পক্ষের উদ্যোগ দরকার, সেটি যদি ঠিক থাকে তাহলে মানে আপনি প্রশ্নটি কিভাবে করবেন তার উপরে নির্ভর করে। ফলে আমি জিনিসটিকে মনে হয় যে এই পুরো আলোচনাটির একটি হচ্ছে নীতি নৈতিকতার জায়গাটি, যেটিতে সকলে সামাজিক ইস্যু, সেটি আলোচনার বিষয় না সেটি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই আলোচনাটিকে যদি ওই পার্টটি বাদ দিয়ে করেন মনে হবে যে ওটিকে আপনি কারণ হিসেবে নিয়ে ব্যবসা বাণিজ্যকে আসলে তুলছেন। ফলে প্রথমত আমি সামাজিক যে ইস্যুগুলো নিয়ে সাম্প্রতিক সময়ে যে টেনশনগুলো তৈরি হচ্ছে তার যে যৌক্তিকতা সরকারও স্বীকার করছেন, সেটিকে আমি প্রথমত গুরুত্ব দিতে চাই এবং সেটির সমাধানও চাই। পাশাপাশি যে জিনিসটা আজকের আলোচনা, যে হ্যাঁ এটা ঠিক যে দেশে এখন যে পরিস্থিতি তাতে ব্যবসা বাণিজ্য বা এই ধরনের বিষয়গুলো এত বেশি এখন টাইম সেন্সিটিভ, ফলে এ সমস্ত সময়ে যে কোনো কিছু যদি এতটুকু ব্যত্যয় ঘটে তাহলে সাথে সাথে তার একটা ইফেক্ট পড়ে যায় ব্যবসা বাণিজ্যের উপরে। তো সেটি হয়তো ব্যবসায়ীরা এই মুহূর্তে অনুভব করছেন। একটা যেটা হয় সেটা হলো যে নির্বাচনের বছরে আমাদের দেশের সাম্প্রতিক এমনি যেটি একটা প্রবণতা থাকে যে কিছুটা অস্থির পরিস্থিতি, কিছুটা অনিশ্চয়তা, বিনিয়োগের ক্ষেত্রে তার এক ধরনের প্রতিক্রিয়া থাকে এবং যারা অর্ডার দেন আমাদের মতো দেশে তারাও কিছুটা রেস্ট্রেইন থাকেন, তোমরা পারবা কিনা, ঠিকমতো সাপ্লাই দিতে পারবা কিনা, কিছুটা কম নাও বেশি নিও না, অন্য দেশে করায় নেই, এরকম একটা প্রবণতা থাকে। ফলে নির্বাচনের বছরে রাজনৈতিক ইস্যু কেন্দ্রিক যে এক ধরনের অনিশ্চয়তা সেটিতে সকলে অভ্যস্ত, কিন্তু এবছরের যে পরিস্থিতি সেখানে আসলে রাজনৈতিক ইস্যু ছাপিয়ে সামাজিক ইস্যু সামনে চলে এসেছে এবং ইস্যুগুলোর ক্ষেত্রে যেভাবে হ্যান্ডলিং হয়েছে সেটি বরঞ্চ হ্যান্ডলিং এর ক্ষেত্রে কিছু আমি বলবো যে প্রপারলি হয়তো হ্যান্ডেল করা গেল না এবং এর জন্য আবার বৈশ্বিক পর্যায়েও কিছুটা বিভিন্ন ধরনের ঘটনাও কিন্তু আমাদের ইমেজেরও কিছুটা সংকট তৈরি করলো। রাজনৈতিক বিষয় যেহেতু না, এটাকে যেহেতু রাজনৈতিকভাবে যদি সমাধানের চেষ্টা হয় সেটি আসলে সমস্যা তৈরি করবে। ফলে এই যে সামাজিক ইস্যুর যে বিষয় কেন্দ্রিক যে অনিশ্চয়তা সেটি কিন্তু আমাদের জানা নেই এবং সেটি জানা নেই বলেই আমরা এটির যে অনিশ্চয়তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পড়তে পারে এটিও নতুন অভিজ্ঞতা আমাদের ব্যবসায়ীদের জন্য, সকলের জন্য। যদিও নির্বাচনী বছরগুলো এরকম অস্থির থাকে সাধারণভাবে, কিন্তু সেটির জন্য সকলে প্রস্তুত থাকেন এভাবে যে রাজনৈতিকভাবেই তার একটা সমাধান হবে, কিন্তু যখন সামাজিক ইস্যু চলে আসে সেটির সমাধানের ইস্যু যদি রাজনৈতিকভাবে হয় তাহলে কিন্তু সেটি কিন্তু সমাধান অনেক সময় কষ্টকর। কাজী আমিনুল ইসলাম, আমি যদি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কথা ঠিক বুঝে থাকি, আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে যে আন্দোলনের নীতি নৈতিকতা নিয়ে আজ হয়তো বিস্তারিত আলাপের জায়গা নেই, কিন্তু এও তো সত্যি যে আমাদের রাস্তা খারাপ, আমাদের রাস্তা খারাপ বলে আমাদের অনেক বিনিয়োগ ঘটতে পারছে না, মানে আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, আমাদের সড়কের অবস্থা থেকে বিদ্যুৎ সরবরাহ থেকে এই অবকাঠামোর মধ্যে নানা কিছুরই কথা হয়, কিন্তু সড়ক তো একটি ফ্যাক্টর। এমনকি আমি পড়ছিলাম যে ডক্টর মুস্তাফিজুর রহমান সিপিডি, তার একটি মন্তব্য পড়ছিলাম এক পত্রিকায়, সেখানে তিনি বলছেন যে এমনও হয় যে ঢাকা বিমানবন্দর থেকে সোনারগাঁ হোটেলে যেতে 3 ঘন্টা সময় লাগে।
সেই সমস্যাটিতেও তো আমাদের বিনিয়োগকারীরা বিরক্ত হন। তা আপনি মানে কাজে এই আন্দোলন বা এ ধরনের এই সমস্যাগুলোর সমাধান তো বোধহয় আমাদের দরকার। নিঃসন্দেহে দরকার। এবং আপনি দেখেন যে এই বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে কিভাবে দেখা হচ্ছে। 2008 সালের শেষের দিকে আপনার বিদ্যুৎ উৎপাদন 3000 মেগাওয়াটের মতো ছিল। তখন আসলে পরিষ্কার এই সরকার যখন আসে এটা বুঝতে পেরেছিল এই সরকার যে আসলে এই দেশের উন্নয়নের পথে সবচেয়ে বাইন্ডিং কনস্ট্রেইন ছিল বিদ্যুৎ। সেই জন্য বিদ্যুতের উপর ইয়ের উপরে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি দেখছেন যে ইতিমধ্যে প্রায় 17,000 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটিতে বাংলাদেশ চলে গেছে। তো বিদ্যুতের পরে যে জিনিসটা আসে সেটি হলো আপনার এনার্জি বা জ্বালানি, এবং সেটার উপরে আপনার কাজ চলছে। একটা আপনার এলএনজি টার্মিনাল অলরেডি অপারেশনে চলে আসছে, আরেকটি শেষ হওয়ার পথে। কিছুদিনের মধ্যে আপনার এনার্জির আপনার যে সমস্যাটা আছে এটাও আপনার ভার্চুয়ালি চলে যাবে। আর তারপরেই আসছে কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচার, এবং ইনফ্রাস্ট্রাকচার আপনি জানেন যে পৃথিবীর কোনো দেশ নাই যার ইনফ্রাস্ট্রাকচারে পুরোপুরি আপনার ফুললি ইকুইপড। ইভেন আমেরিকা যুক্তরাষ্ট্র তারা বলে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো কাজেই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটা উন্নয়নশীল দেশ, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের বহুদূর যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেই জন্যই আপনি জানেন যে আমরা এমন কার্যক্রম হাতে নিয়েছি যাতে করে এই সরকারের সময়ে বলা হয়েছে যে আমরা 2021-এর মধ্যে আপনার উচ্চ মধ্য আয় দেশ হতে চাই, এবং সেই জন্য সেই কার্যক্রমগুলো নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি যে রোড ইনফ্রাস্ট্রাকচারের কথা যেটা বলেছেন, আপনি জানেন যে ঢাকা চিটাগাং হাইওয়ে 4 লেন হাইওয়ে হচ্ছে এবং দেশের অন্যান্য হাইওয়েগুলো ইমপ্রুভ হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যেটা আমি বললাম যে উন্নয়ন যেহেতু আপনার খুব ফাস্ট পেসে হচ্ছে, এই ফাস্ট পেসে উন্নয়নের জন্য ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আপনার ওই মাপে আপনার বেড়ে উঠতে হচ্ছে। তো এই জন্য একটু আপনার ঘাটতি। কিন্তু ডক্টর মোয়াজ্জেমও যে প্রসঙ্গটা তুললেন যে যেভাবে এই সামাজিক আন্দোলনগুলো যখন দানা বেঁধে উঠছে তখন যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, যেমন আমার দর্শক জুলকারনাইন বলছেন যে রপ্তানি করা যাবে না কেন, যে গাড়িগুলোতে কাগজপত্র ছিল সেই গাড়িতে করে বন্দরে পাঠানো যেত না। আমি যদি একটু অন্যভাবে প্রশ্নটা করি যে এই যে একেবারে মানে পরিবহন মালিক শ্রমিকরা একেবারে সারা দেশে গাড়ি চালানো বন্ধ করলেন, এবং সরকার আসলে জরুরি গাড়িগুলো চালানোর ব্যবস্থা রাখতে বা রপ্তানি কর্তৃপক্ষ বলে মানে একটা কেউ কেন এই রপ্তানিকারকদের গাড়িগুলো যাতে পৌঁছতে পারে, বন্দরে যাতে জট সৃষ্টি না হয়, এই প্যাসেজটা আমরা যদি করতে না পারি তাহলে আমরা আসলে কেন কোন ভরসায় বিনিয়োগ করতে বলছি লোককে? আসলে এই ব্যাপারটাই অন্যভাবে দেখতে হবে। কারণ হচ্ছে যে এই যে আপনার হঠাৎ করে এই ধরনের একটা টেনশন হবে, তখন একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে, এইভাবে আসলে অর্থনীতি চলে না। অর্থনীতির মধ্যে এই যে সামগ্রিকভাবে ব্যবস্থাটা এরকম স্বাভাবিক অবস্থায় চলতে পারে এই ধরনেরই করতে হবে। তো সেই জন্য যেটা বললাম আর কি, যে ধরনের এই নেতিবাচক বিষয়গুলো যাতে নাকি উদ্ভব না ঘটলেও যাতে নাকি খুব তড়িৎ এটা আপনার রিজলভ করা যায়, এই মেকানিজমগুলো দরকার। আর যেটা বললাম যে সমাজের যারা আমরা যেখানে যেভাবে আছি আমরা একটা রেসপন্সিবল আচরণ করতে হবে। কারণ হলো আমার একজনের আচরণ কিন্তু অনেককে প্রভাবিত করে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিন্তু কাজী আমিনুল ইসলাম, এই যে হঠাৎ একটি ঘটনা ঘটলো, কি ব্যবস্থা রাখা যাবে এই প্রসঙ্গে আমি আবারও ফিরবো। কারণ হঠাৎ মানে বাংলাদেশের তো সংস্কৃতিটাই এই। বিরতির পর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে ফিরবো এই নিয়ে যে আমাদের তো সংস্কৃতি এই 2018-তে নির্বাচন, আমরা তো বছর শুরু করার কথা জেনে যে 2018 অস্থির যাবে। আপনি বলছিলেন সামাজিক আন্দোলন হচ্ছে রাজনৈতিকের চেয়ে, সেটা হয়তো একটা নতুন দিক, কিন্তু অস্থিরতার প্রস্তুতি কোথায় অর্থনীতির, আমি সেটা জানবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, একটা তো প্রস্তুতি অর্থনীতির থাকতে হবে, সেই প্রস্তুতিটা অর্থনীতি কি করে নিতে পারতো? আসলে অর্থনীতি এত দ্রুত এগুচ্ছে যে তাতে ইমার্জেন্সির জন্য যে ধরনের প্রস্তুতির কথা বলেন তার থেকে তার দৈনন্দিন যে প্রস্তুতি সেটি সামাল দিতেই হিমশিম খেয়ে যাচ্ছে, এত দ্রুত তার প্রয়োজন বাড়ছে। এমনকি দেখুন যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যখন থেকে বলা হলো যেটা শেষ হয়ে গেছে, তখন থেকে দেখা গেল যে ওটা অলরেডি কনজেস্টেড হয়ে গেছে। মানে 4 লেনের জন্য মোটামুটি 6 বছর বোধহয় আমরা অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে 4 লেন হওয়ার পরে দেখা গেল বলা হচ্ছে যে সেটি আসলে প্রয়োজন নেই। আমি এই কথাটা এই কারণেই বললাম যে আমি সড়কপথটি দেখবার জন্য গিয়েছিলাম এবং দেখা গেল যে দাউদকান্দি পর্যন্ত যেতে আমার লেগেছে 4 ঘন্টা,
6 ঘন্টা, আর ওই পাশে যেতে আমার লেগেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা। এই হচ্ছে সময়ের তারতম্য। এবং এর একটা বড় কারণ হচ্ছে যেই একটা নতুন সড়ক আসছে, সেই নতুন সড়কে অনেক বেশি কাভার্ড ভ্যান বা ব্যবসায়িকদের জন্য যে সমস্ত ট্রান্সপোর্ট, এগুলো দখল করে নিচ্ছে, ফলে কোনো আসলে অকুপাই খুব দ্রুত হয়ে যাচ্ছে, ফলে বাকি কিছু থাকছে না। এবং এর একটা বড় দুর্বলতা আমি বলবো যে সড়ক খাত নির্ভর আমাদের যে যোগাযোগ, এখান থেকে আমাদের বের হওয়া খুব জরুরি হয়ে পড়েছে। রেল খাত এবং নৌপথ, এগুলোকে আমরা এখন তেমনভাবে ব্যবহারও করতে পারছি না। তাই তো হওয়ার কথা একটা দেশের পরিবহন সেক্টরে, আমরা কিন্তু পারবো না, কিন্তু একেবারে অসম্ভব আগামীতে এই যে সড়ক খাত নির্ভরতা অতিমাত্রায়, এটি আমাদের জন্য অনেক বেশি, এই যে অনিশ্চয়তা, দুর্ঘটনা, এর অনেক বড় কারণ হচ্ছে এই এককভাবে সড়ক খাত নির্ভরতা। এবং এর ভিতরে অবশ্য রাজনীতির আছে, কিছু ব্যক্তি স্বার্থ রয়েছে, এখান থেকে বের হওয়া দরকার। এবং একটা মাল্টিমোডাল যে বলা হয়, মাল্টিমোডাল একটা কানেক্টিভিটি, এটির ভিতরে যাওয়ার কিন্তু প্রস্তুতি দরকার। ফলে আমরা দৈনন্দিন চাহিদাগুলো মেটাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। একটা জিনিস এখানে বলা দরকার, যেটা জনাব আমিনুল ইসলাম সাহেব বলেছেন, সেটি হলো যে আমাদের এখানে এতদিন পর্যন্ত যতটা আসলে হার্ড ইনফ্রাস্ট্রাকচারের দিকে যতটা নজর দেওয়া হয়েছে, এখন সময় এসছে আসলে সফট ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দেওয়া। সফট ইনফ্রাস্ট্রাকচার একটু অন্য অর্থে, সেটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে যে রুলস রেগুলেশনস, এগুলোকে এখন মানার সময় এসছে। এতদিন পর্যন্ত আপনি যেন তেন ভাবে একটা রাস্তা দাঁড়িয়ে গেছে, একজন একটা বাস নামিয়েছে, সেখান থেকে সবাই এবং সেখান থেকে যেহেতু মানুষ সুবিধা নিতে পেরেছে, সেজন্য মানুষও মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটি দিয়ে কাজে দিয়েছে। কিন্তু এখন মানুষের কাছে পয়সা আছে, সে এখন অনেক বেশি একটা ডেভেলপড একটা ট্রান্সপোর্ট চান, তিনি একটা নিয়ম কানুন মানা একটা সিস্টেম দেখতে চান। ফলে আগামী দিনের জন্য, মানে অলরেডি আমরা দেরি করে ফেলেছি, সিস্টেম বেসড একটা গভর্নেন্স যে কোনো খাতের জন্য এটা অনেক জরুরি হয়ে পড়েছে। আমার এক দর্শক একদম এই মন্তব্যটি করেছেন, মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি বলছেন যে আমি মনে করি এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত মনে করেন তারা এখনো অনেক পিছিয়ে আছেন, কারণ আপনি যদি নিরাপদ সড়ক পান তাহলে আপনি আসলে 12 ঘন্টার পর 3 ঘন্টায় পাড়ি দিতে পারবেন। কাজে এই ভালো দিকটা বেছে নেওয়া উচিত, মানে যদি নিয়ম মেনে একটা সড়কে চলাচল করতো সব গাড়ি। আমাদের আসলে অনেক দিন থেকে আমরা সিপিডি থেকেও বলছি যে আসলে সরকারের দিক থেকে যেটা জরুরি হয়ে পড়েছে সেটা হলো সংস্কারের অন্য কিছু দিকে নজর দেওয়া। এবং এই সংস্কারের জায়গাটি হচ্ছে নীতিগত, মানে আইন কানুন মানা বা গভর্নেন্স বা সুশাসনের জায়গাগুলো। এবং সেই সুশাসন কিন্তু সকল ক্ষেত্রে, এই সড়ক পথের সুশাসন যেমন রয়েছে, যোগাযোগের ক্ষেত্রে অন্যান্য যে সুশাসন রয়েছে, এমনকি অন্যান্য বেসরকারি খাতকে যেভাবে আমরা বলি সেখানেও সুশাসন রয়েছে। না থাকার জন্য যে সমস্যাটি হচ্ছে, এই যে বড় বড় আকারে এক একটা খাতে কিন্তু একজন বা দুজন করে আমরা দেখতে পাচ্ছি যে মনোপলি হয়ে দাঁড়াচ্ছে, বা দু একজন কার্টেল গড়ে তুলছে, যারা কিনা ওই খাতগুলোকে নিয়ন্ত্রণ করছে। এর আগেই আপনারা আগে এসে অনুষ্ঠানে কিন্তু আমি বলেছি, আমরা চালের মার্কেটে এটা দেখেছি, তেলের মার্কেটে দেখেছেন, চিনির মার্কেটে দেখেছেন, ডালের মার্কেটে দেখেছেন, এখন কিন্তু সড়কের মার্কেটে আমরা দেখতে পেলাম। একদম এই প্রশ্নটাতে যদি আসি, এই নিয়ে তো দর্শকের মন্তব্য আছেই। কাজী আমিনুল ইসলাম, সড়ক পরিবহনের উপর নির্ভরতা কমাতে হবে, এটা আসলে একেবারে পরিবহন বিশেষজ্ঞরা দীর্ঘ সময় ধরেই বলে আসছিলেন, কারণ সড়ক আসলে এত ভার বইতে পারবে না, নৌপথে যেতে হবে, রেলপথে যেতে হবে। সেদিকে কি করছে সেটা তো জানতে চাই, তার সঙ্গেও জানতে চাই যে সড়ক খাতটাই তো এমন একটি খাত, আমাদের দুই মন্ত্রী যদিও বা তা নিয়ন্ত্রণ করেন, কিন্তু খাতটা এমন যে তারা আসলে চাইলেই আমাদের জিম্মি করতে পারেন। মানে ছাত্রদের আন্দোলনে নামার দরকার নেই, চাইলে তারাও এমনিও বন্ধ করতে পারেন কোনো একজন ড্রাইভারের মৃত্যুদণ্ড হলেও, এবং তাও ঘটেছে। আমি জানতে চাই, এই সড়ক খাত নির্ভরতা না কমালে বিনিয়োগকারীদের ভরসা তো কমবে, আরেক দিক দিয়ে যারা বিনিয়োগ করেছেন তাদের তো এরকম 3 দিনেই হাঁসফাঁস অবস্থাও হবে। দুটোই তো সত্যি। আপনাকে ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটা সময় আসছে যখন মাল্টিমোডাল ট্রান্সপোর্ট আপনার প্রয়োজন হবে। তার মানে হচ্ছে আপনি শুধু এক ধরনের ট্রান্সপোর্ট দিয়ে আপনার চলবে না। তার মানে হচ্ছে আপনি বাসা থেকে যখন বেরোবেন তখন হয়তো আপনার কিছুটা পথ আপনার যেতে হবে বাই রোডে, তারপরে আপনার ট্রেন ধরবেন, আর হয়তো এক পর্যায়ে আপনাকে প্লেন করতে হবে, নদীপথে যাওয়ার প্রয়োজন হবে। তো সবগুলো বিষয় কিন্তু আসলে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। জাস্ট একটা দুটো বিষয় বলি, বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে দামে সাশ্রয় হবে এবং নির্ভরযোগ্যতা হবে রেল এবং নৌখাত। নৌখাতে এখনো আপনার অন্য যে কোনো পরিবহনের তুলনায় আপনার পরিবহন ব্যয় কম, সেই জন্য এটা মোর এফিশিয়েন্ট।
এই বিষয়গুলো চিন্তা করে আপনি অবশ্য জাস্ট ডিটেলসটা এখন দেওয়ার মতো সময় এখানে নেই, কিন্তু এটা হলো যে নৌপথকে নেভিগেবল করার জন্য সারা বাংলাদেশে যে সমস্ত নৌপথগুলোকে আপনার নেভিগেবল করা যায় সেগুলোর জন্য ব্যাপক একটা ড্রেজিং কার্যক্রম নেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট আজকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল যে আমরা সামনের দিনগুলোতে আপনার শুধু গার্মেন্টসের কথাই যদি বলেন, এখন যেটা 30 বিলিয়নের কাছাকাছি আছে সেটাকে আমরা $50 বিলিয়ন করে ফেলতে হবে কয়েক বছরের মধ্যে। এই যে আপনার ভলিউম অফ ট্রেড যেটা হচ্ছে, এক্সপোর্টে যেরকম বাড়বে ইম্পোর্টে এরকম বাড়বে, আমার $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে কিছুদিনের মধ্যে এই টোটাল ট্রেড। এই ট্রেড ভলিউমকে হ্যান্ডেল করার জন্য রোডের বাইরে আপনার অন্যান্য কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। সেই জন্য নৌপথে আপনার প্রচুর ড্রেজিংয়ের ব্যবস্থার আপনার করা হয়েছে, প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর আপনার পোর্ট ডেভেলপ করছে। আপনি জানেন যে চট্টগ্রামে পোর্টের আপনার আরেকটা নতুন হচ্ছে, কি বলা যায়, বে টার্মিনাল হচ্ছে। আর কি বলা যায় আপনার ডিপসি পোর্ট ডেভেলপ হচ্ছে, ডিপসি পোর্ট ফ্যাসিলিটি চিটাগাঙ্গে হচ্ছে, পায়রাতে হচ্ছে। তো ফলে আপনার নৌপথে আপনার অদূর ভবিষ্যতে বড় ধরনের একটা আপনার সুযোগ সৃষ্টি হবে ট্রান্সপোর্টেশনে। রেলপথ আপনি জানেন যে গত কয়েক বছরে রেলপথে ব্যাপক আকারে ইনভেস্টমেন্ট হয়েছে, সামনের দিনগুলোতে আরও ইনভেস্টমেন্ট আসতেছে রেলপথে। কিন্তু কাজী আমিনুল ইসলাম, আমরা যদি এই একদম প্রথম কদিনের বাচ্চাদের যে আন্দোলনটা, নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলনে, সেই আন্দোলনের একটু মূল সুরের দিকেও তাকাই, বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আড্ডায়ও দেখি যে তরুণরা মূলত একটা কথা খুব বলেন, নিম্ন মধ্যম আয়ের দেশ, আমার দেশের এয়ারপোর্ট এরকম কেন? মানে গিয়ে হয়তো কেউ একজন এয়ারপোর্টের একটা ভাঙা টয়লেটের ছবি দিয়ে এরকম একটা স্ট্যাটাস দিলেন, এগুলো হয়। আমাদের দেশে আমরা বলি যে এই যে একটি জায়গা থেকে ধরুন ঈদে বাড়ি যেতে কারো 3 ঘন্টার রাস্তা 15 ঘন্টা লাগছে, রাস্তার পাশে একটা টয়লেট নাই, রাস্তা এরকম খানাখন্দপূর্ণ। মানুষ প্রশ্ন করে, এই আমার নিম্ন মধ্যম আয়ের দেশ। যেই গতিতে আসলে এসব উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন বা পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলছেন, সেই মানে নিম্ন মধ্যম আয়ের দেশ আমি সেটা কেন অনুভব করতে পারছি না? সেই মানে সেই প্রশ্নটাও তো আছে মানুষের মনে। নিঃসন্দেহে এখন কথা হচ্ছে, কারণ আমার এয়ারপোর্টটা কলকাতা এয়ারপোর্টের চেয়ে খারাপ কেন, আমার এই প্রশ্ন আছে। এটা হচ্ছে যদি আপনি বাস্তব অবস্থাটা দেখেন যে এই $600-700 আপনার ডলার মাথা পিছু আয় কিন্তু এখন $1700 চলে আসছে। এখন আপনি চারদিকে দেখেন জনজীবনের স্বাচ্ছন্দ্য পরিবর্তন কিন্তু লক্ষণীয়। আপনি যেটা বলছেন যে সামগ্রিকভাবে জীবনের সকল ক্ষেত্রে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো আপনি, না আমাকে এখন কেন দৌড়ে বাসে উঠতে হবে? নিশ্চয়ই কেন আমি স্টপেজ থেকে উঠতে পারবো না? ব্যাপারটা হচ্ছে যে আজকে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় যেই পরিমাণ বাস চলছে, আগের তুলনায় বহুগুণ বেশি বাস চলছে। তার মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি বাড়ছে, কিন্তু মানুষের প্রয়োজনও বাড়ছে। আর যত আপনার সুযোগ মানুষ পাচ্ছে, তার এক্সপিরেশন বাড়ছে। এটা ডেমোক্রেটিক দেশের, এটাই খুব স্বাভাবিক যে ডেমোক্রেটিক দেশে মানুষ প্রত্যাশা করে, সরকারের কাছে প্রত্যাশা করে, পাবলিক সেক্টরের কাছে প্রত্যাশা করে, বিভিন্ন ক্ষেত্রে যারা অ্যাক্টর আছে তাদের কাছে প্রত্যাশা করে। এটা খুবই স্বাভাবিক। আর আপনি বলেন যে এই জনপ্রতিনিধিরা যখন বলেন যে আমরা এটা করছি, সেই করছি, এই কার্যক্রম হাতে নিচ্ছি, মূলত আসলে এই প্রত্যাশা পূরণের বিষয়টাই আসলে দেখতে হবে। এবং এটা বললাম, ইটস এ ডেভেলপিং কান্ট্রি, অপূর্ণতা আছে। এই কিন্তু অপূর্ণতাটা যে পূরণ করার ক্ষেত্রে যে সমস্ত প্রয়াস প্রচেষ্টাগুলো আছে, সেটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এই প্রয়াস প্রচেষ্টাকে আসলে সৎ প্রয়াস প্রচেষ্টা বলে লোকে, মানে দেশের লোকে, আবার বিদেশের বিনিয়োগকারীরাও মনে করছেন কিনা সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। আমি সেই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো, কিন্তু সেই প্রশ্ন নিয়ে যদি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে যাই, যে মানে প্রয়াস প্রচেষ্টা নানা আছে, কিন্তু আমরা প্রায়ই শুনি যে এই কথা বলছি, এই কথা লিখছি, এই কথা আলাপ করছি, এতে ব্র্যান্ডিং ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশের সরকারগুলো সে কথা বলেন, সবচেয়ে বেশি বলেন আমাদের ব্যবসায়ীরা। আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের ইমেজ এত সহজে ক্ষতিগ্রস্ত হয় কেন? এবং ইমেজ ক্ষতিগ্রস্ত হলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তাতে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। সেই ক্ষতি করবার জন্য তো আমি নিরাপদ সড়ক নিশ্চয়ই চাইনি, কিন্তু নিরাপদ সড়কও তো আমাকে চাইতে হবে। না অবশ্যই। এবং এটি মনে ভাবার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় সম্পর্কে কেউ একটা মতামত দেওয়ার কারণে ইমেজের সংকট হয়ে যাচ্ছে, তা না।
এখন তথ্য প্রবাহ যতটা সহজভাবে সকল পর্যায়ে পাওয়া সম্ভব, তাতে একজনের মন্তব্য বলা বা না বলার জন্য কোনো আসলে ইমেজের পার্থক্য তৈরি হয় না। ইমেজের বিষয়টি তৈরি হয় দীর্ঘমেয়াদে একটি দেশের সম্পর্কে যে ধরনের একটা তার বাস্তব পরিস্থিতি সকলে যেভাবে দেখতে পান তার উপরেই আসলে ইমেজ তৈরি হয়। এটি হুট করেই কেউ পরিবর্তন করে দিতে পারে না, সেটি মনে রাখতে হবে। যে জিনিসটি আপনার আলোচনা আগে এনেছিলেন, আমি যদি সেটার সঙ্গে একটু লিঙ্ক করি, বলছিলেন যে টয়লেটের ছবি দিয়ে বলছে যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে। এটি একটা বড় সমস্যা আমাদের উত্তরোত্তর যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে আমাদের দেশে এখন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যেভাবে হচ্ছে, প্রচুর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, কিন্তু সমস্ত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে আসলে সেন্ট্রালাইজ সিস্টেমে, অর্থাৎ কেন্দ্র থেকে মন্ত্রণালয় ভিত্তিক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আপনি করেন। এর ফলে যেটা হয় যে স্থানীয় পর্যায়ে জনগণের যে সমস্ত চাহিদাগুলো থাকে সেগুলো অনেক ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে কিন্তু অনেক ক্ষেত্রে নজর দেওয়া যায় না। কেননা যেহেতু মন্ত্রণালয় ভিত্তিক বা বাস্তবায়ন হচ্ছে, স্থানীয় চাহিদাগুলো যতই বলি যে তারা তাদের প্রকল্পগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেন, তার হয়তো ডানের রাস্তার চেয়ে বামের রাস্তাটা বেশি দরকার ছিল, কিন্তু ডানেরটাই হচ্ছে। যেমন আমরা এর আগে টাঙ্গাইলে একটা মিটিং করতে গিয়ে জেলা পর্যায়ের একটা সমস্যা সম্পর্কে জানতে গিয়ে আমরা অবাক হয়ে গিয়েছি যে টাঙ্গাইলের একটা খালকে তারা বলছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ওই খালটা নেভিগেবল করা, কিন্তু এটা এই খালের কথা মন্ত্রণালয়ের পক্ষে জানা কখনোই সম্ভব না। এই যে সেন্ট্রালাইজ সিস্টেমে যে ডিকেডের পর ডিকেড, দশকের পর দশক যে সিস্টেমে আমাদের দেশে চলছে, এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং বেরিয়ে এসে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করা, তাদের হাতে রাজস্বর ক্ষমতা দেয়া এবং তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের উন্নয়নগুলো করানো। তাহলে কিন্তু এই টয়লেটের বিষয়টা কিন্তু কখনোই থাকতো না, কেননা তিনি তার নিজের তাগিদেই ওই টয়লেটগুলো করতেন, কেননা স্থানীয় পর্যায়ের সমস্যা। এটির জন্য সড়ক মন্ত্রণালয়ের ঢাকা থেকে দেখা দরকার নাই যে ওখানকার রাস্তার পাশে টয়লেটটি ঠিক আছে কিনা। এই যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা আমাদের করাটা এখন খুব জরুরি হয়ে পড়ে গেছে। যদিও জনাব আমিনুল হক একজন ব্যুরোক্র্যাট, তারপরেও বলছি যে এখানে ব্যুরোক্র্যাটসের সঙ্গে পলিটিশিয়ান বা স্থানীয় পর্যায়ের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে সকল পর্যায়ে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন। সুতরাং ধীরে ধীরে হলেও এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে ওরকম ভাবে দরকার যে আস্তে 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 করে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, তাদের রাজস্ব উত্তোলনের ক্ষমতা দেয় এবং রাজস্বের মাধ্যমে তারা তাদের এলাকার উন্নয়নে আরো বেশি ব্যয় করবেন। এখন করছেন হয়তো এমপির মাধ্যমে কিছু কিছু, কিন্তু এখনো সেই ব্যয়গুলো এখনো মন্ত্রণালয় হয়ে স্থানীয় পর্যায়ে যায়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দের আসলে আরো সক্রিয় অংশগ্রহণ। কাজী আমিনুল ইসলাম, একটা বিরতি থেকে আপনার কাছে ফিরবো, ফিরে ওই কথাটা জানতে চাইবো যে এই মানে প্রচেষ্টা, উন্নয়ন প্রয়াস প্রচেষ্টা সম্পর্কে মানুষের আসলে বিশ্বাস কম বলে আপনার মনে হয় কিনা, দেশি বিদেশি মানুষের। একটা বিরতির পর দর্শক। ফিরে এলাম রাজকাহন। আমি কয়েকজন দর্শকের মন্তব্য পড়ে কাজী আমিনুল ইসলাম আপনার কাছে আসছি। জাহাঙ্গীর তপদার বলছেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগ চলাচল, বিদ্যুৎ, নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এই সবগুলোই দেখে বিনিয়োগকারীরা, কিন্তু দুর্ভোগ হলেও সত্যি আমাদের দেশে রাজনৈতিক হিংস্রতা আর অপপ্রচার এত বেশি যার খবর বিনিয়োগকারীদের কাছেও পৌঁছে যায়। এই কারণটি আমাদেরকে সামনে বিনিয়োগের সমস্যায় ফেলতেই পারে। অন্যদিকে আতিকুল ইসলাম বলছেন, দেশে যদি সুশাসন না থাকে তাহলে কে বা কারা বিনিয়োগ করবে? দেশের সরকার বলেন, বিরোধী দল বলেন, দেশের স্বার্থে কাজ করলে তারা কি দেশের স্বার্থে কাজ করে? আনামুল হক সহ অনেকেই বলছেন যে এই যে সহিংসতার কথা, হেলমেট পরা বাহিনীর কথা বলে বলছেন যে এইসব নিয়ে ফেসবুকে কমেন্ট করলে সরকার কেন তা খুঁজে বের করতে পারে না। এগুলো নিয়ে কথা তো হবেই, আমি যেই জায়গায় যেতে চাইছিলাম কাজী আমিনুল ইসলাম, এগুলো নিয়ে কথা তো হবেই, কিন্তু সরকারের যে একটি সুশাসন দেবার প্রয়াস বা প্রচেষ্টা আছে, সেটা দেশের মানুষ এবং বিদেশের মানুষ বুঝতে পারছেন কিনা, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। নাকি বুঝতে পারছে না বলেই আমরা ইমেজ, ব্র্যান্ডিং এগুলো নিয়ে এত চিন্তিত হয়ে পড়ি কথায় কথায়? আমি বিষয়টাকে জাস্ট যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই ইয়ের দিক থেকে আবার আলোচনা করতে চাই। প্রথম কথা হলো যে এই যে ইদানিংকালে যে ঘটনায় যে টেনশন যেটা হয়েছে, তার ফলে যে আপনি বিজেএমই বা অন্যান্যরা যে সমস্ত বর্ণনা দিয়েছেন বা যে সমস্ত বিবৃতি দিয়েছেন, আসলে এই বিষয়টা আপনি দেখেন যে পত্রপত্রিকা যদি আপনি দেখেন আজকের হেডলাইন যে লাইফ কামস ব্যাক টু নর্মাল, এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও কিন্তু ঠিক আগের জায়গায় গেছে, বরং একটু বাড়তি হবে, বিকজ এই কয়েকদিন যেটা হতে পারেনি সেই কাজটা আরও বেশি একটু স্পিড আপ হবে। তো কাজেই
এটার কোনো মানে লাস্টিং ইম্প্যাক্ট ইজ আনলাইকলি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমেজের কথা, ইমেজের বিষয়টি আসলে একটু কমপ্লেক্স বিষয়। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে ব্রাসেলসে আপনার ইউরোপিয়ান কমিশনের সঙ্গে কথাবার্তা বলছিলাম, তারা বলল যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কনসার্ন আছে। আমি জিজ্ঞেস করলাম কি কনসার্ন, তো বললো যে তোমার গার্মেন্টস সেক্টরে এই লেবার স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম যে দেখো বাংলাদেশের লেবার স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ ইউর কনসার্ন, বি স্পেসিফিক। বলে তোমাদের এখানে তাজরিন, তারপরে রানা প্লাজা এই সমস্ত হয়েছে। আমরা দেন হোয়াট, তারপরে কি হয়েছে? তুমি কি জানো যে পৃথিবীর সবচেয়ে বেস্ট গার্মেন্টস ফ্যাক্টরিজ প্ল্যান্টস আর ইন বাংলাদেশ, পৃথিবীর আর কোথাও, ইভেন নট ইন চায়না। বলে তাই নাকি? মানে গত কয়েক বছরে, কিন্তু সেই খবর এখনো তাদের অনেকের কাছে আমি পৌঁছায়নি। তখনই বললাম যে লুক, দিস ইজ ভেরি আনফেয়ার। তুমি এখানে বসে রানা প্লাজার কথা জানো, তাজরিনের কথা জানো, কিন্তু আমরা যে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান্টস ফ্যাক্টরিজ বাংলাদেশে আছে, তুমি এটার কথা জানো না। আর রিসেন্টলি আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দ্য ওয়ার্ল্ড ক্লাস একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করেছি বাই ইনভেস্টিং সো মাচ মানি, সো মাচ রিসোর্সেস, সো মাচ ডেভেলপমেন্ট, যেটা আপনি বললেন সফটওয়্যার সাইডে। আমাদের ইমেজটা এমন কেন, মানে আমাদের এই প্রয়াস প্রচেষ্টার কথা লোকে বিশ্বাস করে না কেন? এখন এটা হচ্ছে যে সামান্য কোনো একটা জিনিস। আমি একটা কথা বলি যে আপনি দেখেন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কে একটার পর একটা টেরোরিস্ট ইভেন্ট হচ্ছে, সেই শহরের বিরুদ্ধে কিন্তু আপনার ট্রাভেল অ্যালার্ট নাই, কিন্তু আনফর্চুনেটলি একটি মাত্র ঘটনা ঘটেছে বাংলাদেশে। তারপরে যে কোনো ভয়াবহ ঘটনা, ভয়াবহ, নিঃসন্দেহে ভয়াবহ ঘটনা, গ্রুসাম ইভেন্ট, কিন্তু একটি ঘটনার পরে আর কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। এবং প্রত্যেকটা বিষয়ই গভর্নমেন্ট অত্যন্ত দক্ষতার সঙ্গে কিন্তু এই ইভেন্টসগুলোকে হ্যান্ডেল করেছে। কিন্তু তারপরেও বাংলাদেশে আপনার ঢাকার বিরুদ্ধে ট্রাভেল অ্যালার্ট শুধু আপনার অন্যান্য দেশগুলো, স্পেশালি আপনার এমনকি জাপান, মানে আমাদের খুবই বন্ধু দেশ, অত্যন্ত বন্ধু দেশ, এতে কোনো সন্দেহ তাদের নেই। অনেক নাগরিক মারা গিয়েছিলেন। কিন্তু এটা হলো যে অবশ্য একটা সুসংবাদ আছে, ইতিমধ্যে কানাডা আপনার সেই ট্রাভেল অ্যালার্ট মানে সিকিউরিটি অ্যালার্ট তুলে নিয়েছে এবং অন্যান্য দেশের কাছেও এটা একটা সিগন্যাল যে বাংলাদেশ ইজ সেফ এনাফ, যে যেটা নিয়ে আর ওয়ারি করার, কনসার্ন করার ইয়ে নাই। একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থা কিন্তু আমরা সঠিকভাবে তুলে ধরতে পারিনি। আপনার এই অঞ্চলে উন্নয়নের যে চিত্র, এটা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, স্পেশালি কারণ আমার অনেক দর্শক নানা রকম প্রশ্ন করছেন। একটা প্রশ্ন করি, এস এম জাহিদুর রহমান, দেশের বিমানবন্দরের সমস্যাটা সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আছে কিনা? বিদেশিরা তো নেমেই ওখানেই প্রথম পা ফেলেন। অবশ্যই, এবং আপনি জানেন যে একটা টার্মিনাল যেটা বিগ এনাফ, এরকম একটা টার্মিনাল আপনার হাতে নেওয়া হয়েছে। তারপরে আরেকটা আন্তর্জাতিক বিমানবন্দরও আপনার পরিকল্পনায় আছে। তো এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, আর এইগুলো ইনফ্রাস্ট্রাকচারের সাইজ এই ধরনের যে টেক্স লিটল বিট অফ টাইম। সো আর এক্সিস্টিং যে এয়ারপোর্টগুলো আছে, এই এয়ারপোর্টগুলোকে আপনার সার্ভিস কিভাবে ডেভেলপ করা যায় সেই কাজটি হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে বিমান কিন্তু 10টা আপনার নতুন নিয়েছে। অনেক দেশের বিনিয়োগ কর্তৃপক্ষ তো ব্র্যান্ডিং, ইমেজ বর্ধনেও কাজ করে। আমাদের ইমেজের অবস্থা খারাপ হলে সেদিকে আপনারা কি করছেন? আমরা বেশ কিছু বিষয়ে কাজ হাতে নিয়েছি। আমরা এক হলো যে বাংলাদেশের যে নাকি বাস্তব অবস্থা, এটা কোনো রোজি পিকচার দেওয়া না, যা বাস্তবে নেই সেটা নয়, বাংলাদেশে যে বাস্তবতা আছে সেটা আমরা তুলে ধরছি। আর বিশেষ করে বাংলাদেশে যে বিদেশিরা ব্যবসা বাণিজ্য করছেন, তারাই তাদের দেশের মানুষের কাছে বিষয়টা তুলে ধরেছেন। কয়েকদিন আগে আমরা ওসাকায় গিয়েছিলাম, আপনি টোকিওতে গিয়েছিলাম, সেখানে জাপানিজ বিজনেসম্যান যারা বাংলাদেশে আসে, তারাই জাপানি বিজনেস কাছে তুলে ধরেছেন বাংলাদেশের বাস্তব অবস্থাটা কি। আপনাকে একটু এই বিষয়টা বলা দরকার যে জাপানি একটা আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাম হলো জেট্রো। এই জেট্রো কিছুদিন আগে একটা প্রতিবেদন বের করেছে। এই প্রতিবেদনে পরিষ্কার বলেছে যে ব্যবসার জন্য, ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ এই ধরনের সমগোত্রীয় যে সমস্ত দেশ আছে, যেমন কি থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, সেগুলোর তুলনায় বাংলাদেশের প্রফিটেবিলিটি ইজ মাচ হায়ার। এবং এই জন্যই জাপানিজ ফার্মগুলোকে বলা হয়েছে দে উড ডাইভার্সিফাই, আপনার বিভিন্ন প্রোডাক্টে যাবে এবং দে উইল এক্সপ্যান্ড ইন দিস ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা এক দর্শকের প্রশ্ন করে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসি। জালাল শেখ বলছেন, বিদ্যুৎ উৎপাদনের আপনি রেকর্ড করবেন কিন্তু ডিস্ট্রিবিউশনের দুর্নীতি থাকবে, যানবাহনের লাইসেন্স না থাকলে মামলা করবেন কিন্তু লাইসেন্স নিতে গেলে দুর্নীতি করবেন, মানে ঘুষ দিতে হবে। সড়কের বিষয়ে কি আর বলবো, সেটা তো কোমলমতি শিক্ষার্থীরাই দেখে দিয়েছে। এসব কারণেই জনগণের সরকারের কাছে প্রত্যাশা
শেষ থাকে না। আপনারা এই যে সুশাসন 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 বলেন এবং সুশাসনে অনেক সমস্যার সমাধান, তাহলে ব্র্যান্ডিং ইমেজ নিয়ে এত টেনশন থাকে না, সে আমিও বুঝি। কিন্তু ধরুন এই চীন, ব্যাংকক, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া, এই নানা দেশে সুশাসনের সমস্যা ছিল, এই নানা দেশে গণতন্ত্রের সমস্যা ছিল, রাজনীতির সমস্যা ছিল, এই দেশগুলো এগিয়ে গেল কি করে? এই প্রশ্নও তো এখন অনেকে তোলেন। সুশাসনের সমস্যা সিপিডি বলে তা না, সুশাসনের সমস্যা ব্যবসায়ীরা বলে, এবং সিপিডি সেটি প্রতি বছর বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা যে প্রতিবেদনটি প্রতি বছর প্রকাশ করে, সেখানে টপ যে 3 মেজর সমস্যার কথা ব্যবসায়ীরা বলেন, তার সবসময় প্রথম বা দ্বিতীয় জায়গাটিতে দুর্নীতির বিষয়টা থাকে। সুতরাং সেই সমস্যাটি আরও র্যাম্প্যান্ট হয়েছে, বেড়েছে, সেটিও কিন্তু আমাদের সকলের কাছে জানা। সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু দরকার আছে। আরেকটা জিনিস আপনার ওই আলোচনার সাথে মিলে একটু বলা দরকার, যেটা জনাব আমাদের ব্র্যান্ডিং ইমেজ এত সমস্যা সমস্যাটা সবসময় মানে এত ঠুনকো কেন? হ্যাঁ, একটু আগে জনাব ঠুনকোটার কারণ হচ্ছে যে জিনিস ধরলেই ভেঙে যেতে পারে সে জিনিসকেই তো ঠুনকো বলে, সেই সমস্যাটি আমাদের রয়েছে। জনাব আমিনুল হক একটু আগে বলেছেন যে আমাদের 7টি আসলে গার্মেন্টস রয়েছে যেগুলো বৈশ্বিক পর্যায়ে, এটা খুবই ভালো খবর। কিন্তু সাধারণত যেটি হয় যে আপনি ওই ইমেজটি তখনই ইমেজ হবে যখন গড়পড়তা আপনার দেশে 7টি না, আপনার দেশে 2000-এর উপরে ফ্যাক্টরি যখন আপনি বলতে পারতেন যে গ্রিন ফ্যাক্টরি রয়েছে, তখন গড়ে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি অধিকাংশগুলো গ্রিন ফ্যাক্টরি হতো। তা না হয়ে আমাদের হয়েছে মাত্র 7টি আমরা পেয়েছি। অধিকাংশগুলো এখনো আমরা কমপ্লায়েন্সের জন্য কাজ করছি। বলার বিষয়টা হলো এই যে আমাদের দেশে গড় এখনো ভালো না। আমাদের এক্সট্রিম হয়তো কেউ ভালো ছাত্র আছি, ফার্স্ট বয় সেকেন্ড বয় আছে, কিন্তু অধিকাংশই রয়ে গেছে আসলে ক্লাসের ব্যাক বেঞ্চার রয়ে গেছে। তাদেরকে আসলে উঠিয়ে এক জায়গায় নিয়ে আসতে হবে, না হলে আসলে ওভারঅল ভালো হবে না। এবং সেই জায়গাটিতে কাজ করবার জন্যই আসলে সুশাসনের জায়গাটি মত বিষয়টি। অন্যান্য দেশে সুশাসনের জায়গাটি রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, তারা সেগুলোকে অ্যাড্রেস করছে। কেউ কিন্তু সুশাসনের বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে না, এবং না এড়িয়ে যে সেগুলোকে অ্যাড্রেস করবার মাধ্যমেই কিন্তু তারা এগুতে পারছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা জিনিসগুলোকে এখনো এড়িয়ে যাচ্ছি, এবং সেই কারণেই আমাদের এই সমস্যাটি রয়ে যাচ্ছে। আর একটি বিষয় আমার মনে হয় বলা, একেবারে শেষ করছি, সেটি হলো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার মনে হয় সরকারের ধীরে ধীরে উচিত গুটিয়ে নেওয়া ব্যবসা বাণিজ্যটি বেসরকারি খাতে অথবা যৌথ উদ্যোগে দিয়ে দেওয়া দরকার। যে বিমানবন্দরের সমস্যার কথা বলা হলো, সেই বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ফ্যাসিলিটি বেসরকারি খাতের জন্য দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সরকারি উদ্যোগের কারণে সেটি করা যায়নি। আমার মনে হয় যে ধীরে ধীরে সরকারের উচিত হবে সকল ধরনের ব্যবসা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে তাদেরকে মূলত রুলস রেগুলেশনস মানার ব্যাপারে জোর দেওয়া, বেসরকারি খাতের হাতে সবচেয়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে ঐক্য নিয়ে এত হাঁক ডাক কেন, এই নিয়ে করবো আলোচনা।